এই বৈঠক একের পর এক বৈঠক এবং আইএনডিএ শিবির সেখানে অভিষেক তৎপর এবং অন্যদিকে কংগ্রেস তারা বৈঠকে বসেছে গতকাল মল্লিকার্জুন খার্গের বাসভবনে এবং আজ একের পর এক বৈঠক সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, কখনো এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার তাদের সঙ্গে। আর এনডিএ শিবির তারা ইতিমধ্যেই তাদের সংখ্যাগরিষ্ঠতার বৈঠক করেছেন। সেই বৈঠকের পর এবার সরকার গঠনের তৎপরতা এনডিএ শিবিরে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান বা একনাথ শিন্ডে দর কষাকষি চলছে। তার মধ্যে থেকে কাকে কি দিতে হবে, কি শর্ত, এনডিএ শিবিরে যারা শরিক দল বিজেপির বৃহত্তম দল হওয়ার পরেও বিজেপি এই শরিকদের আবদার কতটা মেটাতে পারবে, নজর থাকবে আমাদের। আর তার আগে নজর রাখি আজ লাগাতার দেশ জুড়ে ভোট মিটেছে আর এখন নজর রাজধানীতে দুই শিবিরের বৈঠক চলছে। বৈঠকে সরকার গঠন, পাল্টা বিরোধীদের কৌশল, তারা সরকার গঠনের জন্য কতটা প্রত্যয়ী, সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে। ইন্দ্রাণী দাশগুপ্তর কাছে যাই। ইন্দ্রাণী, দু তরফের সব খবর জানাবেন। তার আগে সর্বশেষ কি আপডেট উঠে আসছে গত 4 তারিখ ফল ঘোষণার পর থেকেই, যেহেতু কোনো একটি নির্দিষ্ট দল অর্থাৎ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই এবার 2014-19-এর থেকে খানিকটা ফারাক ছবি 2024-এ। ইন্দ্রাণী, সর্বশেষ অবস্থান এনডিএ শিবিরের কোথায় দাঁড়িয়ে, আইএনডিএ শিবির তারা কোন আশায় প্রত্যাশায় অপেক্ষা করছেন আর বৈঠক করছেন? দেখো, আজকে কিন্তু বিজেপি এবং এনডিএ শিবিরের যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক আছে। একের পর এক বৈঠক করে চলেছেন তারা। সকালবেলা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে ম্যারাথন বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী, অবশ্যই বিদায়ী মন্ত্রিপরিষদের মন্ত্রী এরা, তারা বৈঠক করেছেন এবং সেখানে ছিলেন বিএল সন্তোষও। মূলত আমরা যেটা জানতে পারছি, শরিকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এই বৈঠক করা হয়েছে। যে বৈঠক থেকে যে নির্যাস উঠে আসছে সেখান থেকে আমরা জানতে পারছি বিজেপি এই মুহূর্তে কিন্তু যথেষ্ট চাপে রয়েছে। কারণ টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, স্পিকারের পদসহ 3টি ক্যাবিনেট মন্ত্রী এবং 3টি, প্রথমে তিনি 4টে বলেছিলেন, তারপরে একটু নরম হয়েছেন, 3টে ক্যাবিনেট মন্ত্রী এবং 3টি এমওএস চাই ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন ক্ষমতা সম্পন্ন প্রতিমন্ত্রী তার চাই। এছাড়াও নীতিশ কুমার তিনিও কিন্তু একাধিক মন্ত্রিত্বর দাবি করেছেন। রেল মন্ত্রক সহ, রেল মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্ট্রি সহ আরও একাধিক মন্ত্রকের দাবি জানিয়েছেন তিনি। এবং একই সাথে জেডিইউ থেকে কিন্তু আরও কতগুলো দাবি তোলা হচ্ছে, যেমন অগ্নিবীর যে স্কিম চালু করেছিল সেনাবাহিনীর জন্য গত বিজেপি সরকার, সেই স্কিম আবার নতুন করে তার রিভিউ করা হোক বা তার পর্যবেক্ষণ করা হোক। এছাড়াও এক দেশ এক আইন বা এক দেশ এক জেডিইউর পক্ষ থেকে একনাথ শিন্ডে তিনি যেমন ক্যাবিনেট করে রেখেছে, সেগুলো নিয়েও কিন্তু নতুন করে একনাথ শিন্ডে তিনি যেমন ক্যাবিনেট মিনিস্ট্রি দাবি করছেন, তেমনি চিরাগ পাসওয়ান তিনিও কিন্তু একটি ক্যাবিনেট মিনিস্ট্রি দাবি করছেন। সুতরাং বুঝতেই পারছো, শুধু মন্ত্রিত্ব দেওয়া নয়, এর সাথে মন্ত্রিত্ব দেওয়ার সাথে সাথে মন্ত্রী পরিষদ বিভিন্ন সময় কিন্তু বিজেপির যে নীতিগুলো প্রণয়ন করার ইচ্ছা রয়েছে, বা দেশ জুড়ে আমরা বিগত 10 বছর ধরে যে এককভাবে বিজেপিকে যে নীতিগুলো প্রণয়ন করতে দেখেছি, যেমন কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার, 3 তালাক রোধ, এরকম একাধিক যে নীতিগুলো তাদের প্রণয়ন করতে দেখেছি, সবগুলোতেই কিন্তু এবার ভাগ বসাবেন এই যে এনডিএ জোটের শরিকরা। তাদের মতামত কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুতরাং যথেষ্ট চাপে রয়েছে বিজেপির পক্ষ থেকে এখন চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে যে এই শরিক দলদের কাছে তাদের যে দাবি সেটা কতটা নেওয়া যায় এবং বিজেপির পক্ষ থেকে তাদের কি আরও নতুন নতুন শর্ত দেওয়া যায়, বা বিজেপির পক্ষ থেকে তাদের সামনে কি শর্তাবলী দেওয়া হবে। অর্থাৎ বিজেপি শিবির এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত হিসাব গুনে গুনে ফেলছে। কারণ তৃতীয়বার মোদী সরকার তৈরি করা তাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তৃতীয়বার এনডিএ সরকার তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদায়ী মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন আগামী 9 তারিখ সন্ধেবেলায় রাষ্ট্রপতি ভবনে তার শপথ নেওয়ার কথা। সেই জায়গা থেকে এই মুহূর্তে কোনোভাবে যাতে এনডিএ জোট ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবে যাতে এনডিএ শরিকরা দ্বিমত পোষণ না করে,
করেন সেই দিকে তাদের নজর রয়েছে। কারণ তোমাকে বলবো অভিক, কারণ এই যে আজকে যে ইন্ডিয়া জোট 232টি আসন পেয়েছে এবং তারা একদম ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। সেই 232টি আসন পাওয়া ইন্ডিয়া জোট তৈরি করেছিলেন কিন্তু নীতিশ কুমার। চন্দ্রবাবু নাইডু এক সময়, তোমার নিশ্চয়ই মনে আছে, আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল থার্ড ফ্রন্টের মিটিং হয়েছিল, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চন্দ্রবাবু নাইডু একসাথে হাত ধরে থার্ড ফ্রন্ট গঠন করেছিলেন। সুতরাং এদের কিন্তু এক পক্ষে বিরোধী শিবিরের লোকই বলা যেতে পারে এই মুহূর্তে। এক সময় তারা এনডিএতে ছিলেন, এনডিএ ছেড়ে তারা বেরিয়ে গেছেন, বিরোধীদের হাত ধরেছেন, আবার তারা এনডিএতে ফিরে এসেছেন। ফলে বারে বারে এদের কিন্তু দল মানে সঙ্গ বা জোট পরিত্যাগ করার একটা ইতিহাস রয়েছে। সেই জায়গা থেকে এবার বিজেপি অত্যন্ত সতর্ক, একটা স্টেবল গভর্নমেন্ট তারা দিতে চাইছে এবং প্রথম থেকেই সেই জন্য নিক্তিতে মেপে নিতে চাইছে তারা সমস্ত হিসাব, যাতে কোথাও ভবিষ্যতে পথ চলতে গিয়ে কোথাও যাতে কোনো রকম সমস্যা না হয়। এ গেল এনডিএ শিবিরের সর্বশেষ পরিস্থিতি। ইন্দ্রাণী, এখান থেকে আরো একটা বিষয় যেটা আজ দিনভর দেখেছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার থেকে শুরু করে একের পর এক দিল্লিতে গিয়ে বিভিন্ন আঞ্চলিক দলের সাংসদ বা সুপ্রিমোদের সঙ্গে দেখা করছেন। কি চাইছেন অভিষেক, বা কংগ্রেসের অবস্থান কি? কংগ্রেস কি একটু ধীরে চলো নীতিতে? কি হয় এনডিএ শিবিরে, তারপর দেখা যাবে, এরকম একটা ভাবনায় রয়েছে। দেখো, গতকালই কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে, কংগ্রেসের অধ্যক্ষ, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ তিনি এই মুহূর্তে পর্যবেক্ষণ করছেন কোন দিকে এগোয় রাজনীতির সমীকরণ। যেহেতু এনডিএর কাছে ম্যান্ডেট আছে, এই মুহূর্তে কংগ্রেসের যেটা মনোভাব, তারা এনডিএকে সরকার গঠনের দিকে যেতে দেবে, তারা অপেক্ষা করবে, একটা শক্তিশালী বিরোধী জোটের ভূমিকা পালন করবে। কিন্তু ভবিষ্যতে যদি সমীকরণ অন্যরকম হয়, কারণ মল্লিকার্জুন খার্গে কিন্তু কাল একটা কথা বলেছেন যে এই যে ভোটে মানুষের বিপুল ম্যান্ডেট বিরোধীদের পক্ষে, এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয়। গতকালের এই ইন্ডিয়া ব্লকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি পরিষ্কার জানিয়েছিলেন সরকার গঠনের জন্য সব রকম ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত ইন্ডিয়া ব্লকের। কেন তারা সরকার গঠনের জন্য যাচ্ছে না? এমনকি আমরা সূত্র মারফত এটাও জানতে পাচ্ছি 3 জন বিজেপি সাংসদ ইতিমধ্যেই যোগাযোগ রাখছেন তৃণমূলের সাথে। এরকম বিভিন্ন দলের সাথে কিন্তু সাংসদরা যোগাযোগ রাখছে। যেমন আমরা যেটা জানতে পাচ্ছি সূত্র মারফত, যে বেশ কয়েকজন নির্দল সাংসদ, যার মধ্যে রয়েছেন পাপ্পু যাদব, তিনিও কিন্তু কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন। একইভাবে অখিলেশ যাদবের সাথেও যোগাযোগ রাখছে বিজেপির কয়েকজন সাংসদ বলেও সূত্রের খবর। অভিষেকের বক্তব্য হচ্ছে যে আমরা যদি এই যে সাংসদরা বিক্ষিপ্তভাবে আমাদের সাথে যোগাযোগ রাখছে, তাদেরকে একজোট করে ম্যাজিক ফিগার, তাদেরকে একজোট করে 272 পার করা কি আদৌ সম্ভব? এবং সেই সুযোগটা আমরা কেন নেব না? এই জন্য আজকে সকাল থেকেই এটা নিয়ে তো অবশ্যই প্রশ্নচিহ্ন আছে অভিক, কিন্তু এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং এই জন্য আজকে সকাল থেকে আমরা দেখলাম দিল্লির রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত তৎপর। সকাল সকাল তিনি চলে গিয়েছিলেন অখিলেশ যাদবের বাড়িতে, সেখানে প্রায় 45 মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। তারপর অভিষেকের সাথে দেখা করতে এলেন কারা? আম আদমি পার্টির 2 সাংসদ সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। তাদের সাথে বেশ কিছুক্ষণ অভিষেকের কিন্তু বৈঠক হয় এবং আমরা সূত্র মারফত আরো যেটা জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে আরো বেশ কিছু লম্বা কর্মসূচি রয়েছে। এই লম্বা কর্মসূচি আর লম্বা বৈঠক সব মিলিয়ে কতটা দীর্ঘায়িত হয় আমাদের নজর থাকবে। ধন্যবাদ ইন্দ্রাণীকে।